লাভ গেম সাইকেল আবার গল্পের ২১ নম্বর পর্ব নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, দেরি করবো না, সরাসরি গল্পে চলে যাব। আজ ১৫ দিন ধরে রুষা ঘর থেকে বের হয় না। আদৃশকেও ও ঘরে অ্যালাউ করে না, একদম চুপচাপ হয়ে গেছে। সেদিন হসপিটালে সব জানার পরে আদৃশের কলার চেপে ধরে খুব চিৎকার চেঁচামেচি করেছে, কেঁদেছে, পাগলামি করেছে। বাড়িতে আসার পর শান্ত হয়ে গেছে। আদৃশ অনেক চেষ্টা করেছে রুষার সাথে কথা বলার, কিন্তু পারেনি। অপরাধবোধ তেমন জোর করার সাহস পায়নি। আদৃশ নিজের ঘরে বসে ড্রিঙ্কস করছে, নেশায় বুধ হয়ে গেছে, শরীরে ব্যালেন্স রাখতে পারছে না। ওটা শক্তিও নেই, বুকের ভিতরে খুব যন্ত্রণা হচ্ছে। নিজের হাতে নিজের নিষ্পাপ শিশুকে হত্যা করার অপরাধবোধ হয়তো ওরে জন্মে শেষ হবে না। আমি খুনি, আমি আমার বাচ্চাকে খুন করেছি। রুষা, তুমি ঠিক বলতে, আমি বাবা হওয়ার যোগ্য নই। তুমি এতবার বলার পরেও আমি কি করে এত কেয়ারলেস হতে পারলাম? কেন তোমার প্রতি, আমার বেবির প্রতি আরেকটু যত্নশীল হতে পারলাম না? কেন আগলে রাখতে পারলাম না? ছোট্ট বাচ্চাটাকে আমি ছুঁতে পারলাম না, আদর করতে পারলাম না। আমি কি করলাম এটা? আমার এই ক্ষমতা আজ নিষ্প্রভ। আমি সব শেষ করে দিয়েছি। আদৃশ কাঁদছে, বাচ্চা হারানোর শোকে বাচ্চাদের মতো কাঁদছে। আজ বুঝতে পারছে সন্তান বাবার জন্য কি, ওর বাবার জন্য কি ছিল। মায়ের মৃত্যুর পরে ওর বাবা ওকে খুব যত্ন করেছে, আগলে রেখেছে, কখনো কষ্ট পেতে দেয়নি। কিন্তু ও পারেনি বাবার মতো আদর্শ বাবা হতে। রুষা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এই কয়দিনে চেহারা অনেকটা পাল্টে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। বিষণ্ণতায় ঘেরা মুখটা দেখে মনে হচ্ছে সত্যি ওর জীবনে বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে। জীবন থেকে মূল্যবান সম্পদ হারিয়ে গেছে। কতটা অযত্নে কাটছে দিনগুলো। রুষার তখন চোখ পড়ল পেটের দিকে। ডান হাত দিয়ে আলতো করে পেট স্পর্শ করলো। পেট স্পর্শ করতেই চোখ দিয়ে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। পেট থেকে হাত সরিয়ে চোখের পানি মুছে নিজেকে আয়নায় দেখল। নিজের অজান্তেই আলতো হাসলো। সে হাসিটা রুষা আয়নায় স্পষ্ট দেখতে পেল। কত সুন্দর স্নিগ্ধ সে হাসি, কত মুগ্ধতা ছড়ানো। এমন সুন্দর পবিত্র হাসি কতদিন ধরে হাসলো জানা নেই। রুষা বারান্দায় গিয়ে দাঁড়ালো। সূর্য পশ্চিমে হেলে গেছে। কিছুক্ষণ পরেই ধরণীতে অন্ধকার নেমে আসবে। গাঢ় অন্ধকার পৃথিবীকে গ্রাস করে ফেলবে। রুষা চুলগুলো ছেড়ে দিল। মৃদু বাতাস চুলগুলো ছুঁয়ে গেল। আমি পেরেছি আদৃশ, তোমার প্রতি কঠোর হতে পেরেছি। তোমাকে আমি এইভাবেই কঠোরতার সাথে শাস্তি দিয়ে যাব। তোমাকে আমি তিলে তিলে মারব, যেভাবে আমি তিলে তিলে মরেছি। আমি আমার ভাই, ভাবি আর তাদের বাচ্চার প্রতিশোধ নেব। তুমি তাদেরকে খুব কষ্ট দিয়েছো, নিজের স্বার্থের জন্যে নিরাপদ মানুষকে মেরেছো। কি অপরাধ করেছিল ওরা? তুমি এত অমানুষ কেন? এত নিষ্ঠুর একটা মানুষ কি করে হয়? আমিও তোমার প্রতি নিষ্ঠুর হব। তোমার এমন অবস্থা করব যে জীবনের প্রতি বিতৃষ্ণা এসে পড়বে। কথা সেজানোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ব্রিজের উপর। স্নিগ্ধ বাতাসে ওর পরনে সাদা সেলোয়ার কামিজ আলতো দুলছে। আজকে চুলে খোপা করেছে, মুখে কোনো সাজগোজ নেই। সাজলে সেজান যদি অন্য কিছু ভাবে, তাই লজ্জা আর দ্বিধায় সাজতে পারেনি। কথা ব্রিজ থেকে নিচের দিকে তাকালো। ঢেউয়ের উত্তাল দেখছে। গাড়ি থামার শব্দে কথা ঘুরে দাঁড়ায়। সেজান চলে এসেছে। সেজান গাড়ি থেকে নামলো। ওর গায়ে সাদা শার্ট আর কালো প্যান্ট, শার্ট ইন করা। সেজান নেমে ধীরে ধীরে কথা সামনে এসে দাঁড়ায়। কথা জিজ্ঞেস করো, কেমন আছেন? এই তো ভালো। তোমার কি খবর? জি, আগের মতোই চলছে। সেজান ব্রিজের উপর বসলো। কথার একটু ভয় ভয় লাগছে। এই ব্রিজে গাড়ি চলাচল কম। অনেকেই বিকেলে বেলায় এখানে ঘুরতে আসে। প্রেমিক প্রেমিকা, বন্ধুরা কিংবা পরিবার নিয়ে অনেকেই ঘুরতে আসে। সেজান আশেপাশে দেখলো, তারপর কথার দিকে চেয়ে বলল, মনটা খুব খারাপ? কাছের তেমন বন্ধু নেই যার সাথে মনের কথা শেয়ার করব। তোমাকে ডেকেছি বলে কি রাগ করছো? জি না, আমি তেমন ব্যস্ত মানুষ নই, তাই রাগ করার কোনো কারণ নেই। এই সময় আমি ফ্রি থাকি। সেজন ব্রিজ থেকে নেমে নিচের দিকে তাকালো। তারপর বলতে লাগলো, আমি খুব একটা ভালো মানুষ নই। খুব একটা বলতে আমি একদমই ভালো মানুষ নই, এ নিয়ে আমার আক্ষেপ নেই। আদৃশ ভাই আমার সব, ওনার জন্য আমি সব করতে পারি। জীবনটাও
হাজির উনি আমাকে রাস্তা থেকে তুলে আশ্রয় দিয়েছেন, খাইয়ে পড়িয়ে বড় করেছেন, বাড়ি গাড়ি সব দিয়েছেন। আমি ওনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। ভাই আর ভাবির জীবনে কি ঘটেছে জানোই তো, তারা দুজনেই ভেঙে পড়েছে। ভাই তো অপরাধবোধ মরে যাচ্ছেন, কাউকে কিছু বলছেন না, তবে আমি বুঝতে পারছি তার বুকের ভিতরে কি ঝড় বয়ে যাচ্ছে, কত কষ্ট পাচ্ছেন। ভাবিকে খুব ভালোবাসেন। আমি কখনো ভাবতে পারিনি ভাই কাউকে এতটা ভালোবাসতে পারে। ভাবির সাথে তার দূরত্ব দিন দিন বেড়েই যাচ্ছে। ভাই এই দূরত্ব মেনে নিতে পারছেন না, খুব কষ্ট পাচ্ছেন। ভাবিকেও এত কষ্টে দেখতে পারছেন না। তুমি একটু ভাবির সাথে কথা বলবে, একটু বোঝাবে প্লিজ। ভাই তো ইচ্ছে করে কিছু করেননি, এটা একটা দুর্ঘটনা, দুর্ঘটনায় কারো হাত থাকে না। কথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপুর অবস্থাটা আমি কেউ বুঝতে পারবো না, কারণ আপু যে সুন্দর অনুভূতির সাথে পরিচিত হয়েছে, সেই অনুভূতিটা তার থেকে আল্লাহ ছিনিয়ে নিয়ে গেছেন। বাবা মার জন্য সন্তান কি তা জানি না, কিন্তু সন্তানের জন্য বাবা মা কি তা অনাথ হয়ে বুঝি। বাবা মার জন্য যেখানে আমার এত আকুলতা, সেখানে বাবা মা সন্তানের জন্য কতটা আকুল হতে পারে, ছটফট করতে পারে, সেটা কিঞ্চিত হলেও বুঝতে পারছি। আপু ট্রমার মধ্যে আছে, একটু সময় লাগবে, তবে আমি কথা বলবো, আপুকে বোঝানোর চেষ্টা করব, কারণ আমিও চাই আপু এই যন্ত্রণা থেকে মুক্তি পাক, ওরা ভালো থাকুক, আবারও সন্তানের মুখ দেখুক, সব দুঃখ কষ্ট গ্লানি মোচন হোক, সুখের একটা পরিবার হোক, এটাই চাই। নিজের জন্য কিছু চাই না আপনার? সেজন কথা দিকে তাকালো, কথা কৌতূহল নিয়ে চেয়ে আছে। কথাকে নিরাশ করতে ইচ্ছে করছে না, কিন্তু সেজান তাই করলো। মৃদু হেসে বলল, নিজের জন্য কি চাই সেটা অন্য আরেকদিন বলবো, আজ নয়, আজ যাওয়া যাক। কথায় মৃদু হেসে সম্মতি জানালো। রুষা অনেকদিন পরে আজ ঘর থেকে বের হয়েছে, সিঁড়ি বেয়ে নিচে নামলো। বাড়িটা কেমন নীরব স্তব্ধ লাগছে। রুষা কিছুক্ষণ পুরো বাড়ি ঘুরে বেড়ায়, তারপর রুষা ক্লান্ত হয়ে ঘরের দিকে যায়। রুষা উপরে যেতেই আদেশের মুখে মুখে পড়ে। কেউ এই মুহূর্তের জন্য তৈরি ছিল না। রুষা ভাবতে পারেনি আদেশ এই সময় বাড়িতে আসে। দুজনের চোখ আটকে গেছে একে অপরের চোখে, স্থির হয়ে দাঁড়িয়ে আছে দুজন। আদেশ রুষা চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছে, আর রুষা আদেশের এই ব্যথা ভরা চোখের দিকে তাকাতে পারছে না। চোখ নামিয়ে নিল, দ্রুত স্থান ত্যাগ করতে চায় সে, কিন্তু আদৃশ তা হতে দিল না, আটকে দিল ওর হাত ধরে। রুষা হাত ছাড়ানোর চেষ্টা করছে। রুষা প্লিজ আমার কথা শোনো, একটু দয়া করো, আমার সাথে কেন এমন করছো? তুমি তো জানো বাচ্চাটা আমি চেয়েছিলাম, ওকে হারানোর ব্যথা আমারও আছে, আমি কষ্ট পাচ্ছি, রোজ চোখের পানি ঝরাচ্ছি, আমাকে আর শাস্তি দিও না। রুষা ঝাড়া মেরে হাত ছাড়িয়ে বলল, এতটুকু শাস্তি পেয়েছো তুমি? কতটুকু শাস্তি আমি দিয়েছি তোমাকে? তুমি যা করেছো তাতে তোমার ফাঁসি হওয়া উচিত, এ তো সামান্য। কী চাও তুমি? কী করলে শান্তি পাবে? রুষা হাত জোর করে বলল, আমাকে নিজের মতো একা থাকতে দাও প্লিজ, একটু রহম করো আমার উপর। আমি পারছি না, আমি তোমাকে এত কষ্ট পেতে দেখতে পারছি না। তোমার বাচ্চা চাই তো? রুষা, আমাদের আবারও বাচ্চা হবে, আমি তোমাকে আবারও বাচ্চা দেবো, আর কোনো ভুল করবো না আমি, প্লিজ আমার উপর ভরসা রাখো। রুষা চমকে উঠে আদৃশের কথা শোনে, রাগ ফুটিয়ে ওর দিকে তাকায়। আজকে বাচ্চার কতদিন হতো জানো? 3 মাস 8 দিন। প্রতিটি দিনের হিসাব রাখছি আমি, বলতে পারবো না, ব্রেনে সেট হয়ে গেছে। তুমি কোন মুখে আবার বাচ্চার কথা বলো? তোমাকে দেখে, তোমার কথা শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার কাছে আসার একদম চেষ্টা করবে না, যদি চেষ্টা করো তবে আমি আত্মহত্যা করব। তুমি একটা খুনি, ঘৃণা করি তোমাকে, অসহ্য লাগে তোমাকে, তোমার প্রতিটি কথা। আমি আর কোনো বাচ্চার খুনি তোমাকে হতে দেব না। রুষার এই মুহূর্তে কাঁদা উচিত, কিন্তু কান্না আসছে না। তখন মনে করলো সেদিনের কথা, যেদিন ওর আপন জনের মৃত্যু সংবাদ শুনেছিল, চিৎকার করে কেঁদেছিল, ওর কান্নায় পুরো বাড়ি কেঁদেছিল, কেউ চোখের পানি আটকে রাখতে পারেনি, পাগলামি করেছিল প্রচুর। সেদিনের কথা মনে পড়তেই রুষার চোখে পানি চলে এলো, বুকের ভিতর মৃদু ব্যথা শুরু হয়েছে। রুষা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা হয় সেদিনের উপর যেদিন আমি তোমাকে ভালোবেসেছিলাম। রুষা দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল, দরজায় পিঠ ঠেকিয়ে বসে কাঁদতে লাগলো। বিড়বিড় করে বলছে, আমি ঘৃণা করি তোমাকে, ভালোবাসি না, একটুও ভালোবাসি না। আদ্রি স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে আছে, ওর চিন্তাশক্তি লোপ পেয়েছে, জীবনটা বিষাক্ত লাগে, এত বিষাদময় জীবন মেনে নিতে পারছে না। রুষার মুখে ঘৃণা করি শব্দটা শুনে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কিছুদিন পরের কথা, রুষা আশ্রমে যাচ্ছে কথার সাথে। আদৃশের কথাকে বলেছে ওকে যেন আশ্রমে নিয়ে যায়।
কিছুদিনের জন্য। ঘরে আসবে, মনটা ভালো লাগবে। আদেশ্বর সিকিউরিটির সম্পূর্ণ ব্যবস্থা করেছে। রুষা আশ্রমে গিয়ে বেশ ভালোই আছে, বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছে। রুষা 4 দিন ধরে আশ্রমে গিয়েছে। আদেশ আজ ওকে আনতে যাচ্ছে। কিছুক্ষণ আগে কল করে বলেছে যাতে ও রেডি থাকে। আদেশের প্ল্যান ওকে নিয়ে লং ড্রাইভে যাবে, রাতে ডিনার করে বাসায় ফিরবে। তাই আদৃশ একা এসেছে, নিজের গাড়ি ড্রাইভ করছে। নিরিবিলি রাস্তায় তেমন যানবাহন নেই। হঠাৎ করে ওর সামনে পেছনে কয়েকটা গাড়ি ওর গাড়ি ঘিরে ধরে, তারপর অনবরত গুলি ছুটতে থাকে। আদৃশ সাথে রিভলভার আনেনি, অফিস থেকে সোজা এখানে চলে এসেছে। আদৃশ আকস্মিক আক্রমণে দিক শূন্য হয়ে পড়ে, কি করবে বুঝতে পারছে না। গাড়ির গ্লাস ভেঙে ওর উপর পড়ছে, শরীরে বেশ কিছু জায়গায় কাজ বিধে রক্ত ঝরছে, তবুও ড্রাইভ করছে। হঠাৎ করে জোরে গাড়ির ব্রেক কষলে একটা গাছের সাথে ওর গাড়ি বাড়ি খায়। আদেশের মাথায় আঘাত লাগে। ধীরে ধীরে ওর চোখ বন্ধ হয়ে যাচ্ছে। জ্ঞান ফিরতে নিজেকে একটা গোডাউনে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আবিষ্কার করলো। দুহাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে আছে, সারা শরীর ব্যথা করছে, মাথাটা ঝিমঝিম করছে, মাথায় রক্ত জমাট বেঁধেছে। আদেশ ভালো করে চোখ মেলে আশেপাশে দেখল। ওকে নড়ে উঠতে দেখে রকি ওর সামনে এসে দাঁড়ায়। অদ্ভুত হেসে বলল, হেই ডুড, আই এম রকি। কি চিনতে পারলে না? আরে আমি হচ্ছি সেই হুডি পরা মানুষটার অ্যাসিস্ট্যান্ট। আদেশ ছোটার চেষ্টা করছে, রাগে ফুসফুস করছে, হাত পা যথাসম্ভব নাড়িয়ে বলল, কে সেই হুডি পরা লোক? ওকে আমি এতদিন ধরে খুঁজছি, আজ ফাইনালি তার ডেরায়। আই হোপ মুখোমুখি দেখা হবে। অবশ্যই হবে, একটু অপেক্ষা। আর হ্যাঁ, সে পুরুষ নয়, নারী, একজন সাহসী বুদ্ধিমান লড়াকু নারী। আদেশের কথা শুনে চমকে ওঠে। একটা মেয়ে এতদিন নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। আদেশের কিছু ভাবতে পারছে না। রকি ওর সামনে দাঁড়িয়ে রুষাকে কল করলো। হ্যালো প্রিয়, তোমার শিকার খাঁচায় বন্দি, তোমার সাথে দেখা করার জন্য ছটফট করছে। সে জানেও না আজ তার শেষ দিন, তোমার হাতে আর ওর মৃত্যু হবে। আদেশ ওর দিকে চেয়ে গালাগাল করতে করতে বলল, একবার আমাকে ছেড়ে দেখ, তোদের কি হাল করি। কোনো মেয়ের কাছে আদেশ হার মানবে না। বড় বড় মাফিয়াকে মেরে পুঁতে দিয়েছি, আর এ তো এক নারী। শালা, এই নারীর কাছে হেরে বসে আছিস? ও আসুক, তোর এই বড় বড় কথা কোথায় থাকে দেখব। আদেশ আর রকির এরকম কথা কাটাকাটির এক পর্যায়ে রকি এসে বেশ মারধর করে মনের রাখ, ক্ষোভ, ডিপ্রেশন মিটিয়ে নেয়। রুষা যাকে ও ভালোবাসে, সে ওর সন্তানের মা হয়েছিল, বিষয়টা ওকে অনেক কষ্ট দেয়। হাত পা বাঁধা থাকায় মার খাওয়া ছাড়া উপায় ছিল না আদেশের। আদেশ ভাবতে থাকে, কে হতে পারে এই পিউ? ওর শরীর হেলে পড়েছে, ব্যালেন্স রাখতে পারছে না, নাক ঠোঁটো ফেটে রক্ত ঝরছে, শরীর থেকেও সমান তালে রক্ত পড়ছে। অফিসের সাদা শার্টের রক্তের ছোপ ছোপ দাগ। আদেশের চোখ বন্ধ হয়ে যাচ্ছে, ঠিকমতো শ্বাস নিতে পারছে না। তখন এই রকি জোরে জোরে বলল, পিউ এসে পড়েছো তুমি? দেখো ওর কি হাল করেছি। আদেশ ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। রুষা রুষা বলেই সম্বোধন করি। কয়েক হাত দূরে আদেশের বরাবর এসে দাঁড়ালো। আদেশ আধো আধো চোখে রুষার দিকে তাকালো। ও চোখগুলো বন্ধ করে আবারও তাকালো। রুষার মুখ যেন দেখতে পারছে না, বুঝতে পারছে না। আবারও চোখ বন্ধ করে তাকালো, কিন্তু না, ও ভুল দেখছে না। এটা রুষাই। জিন্সের সাথে শার্ট, টপস, গলায় স্কার্ফ পরানো, চুলগুলো উঁচু করে ঝুটি করা, পায়ে হাই হিল, চোখে মুখে আগুন। আদেশের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। স্থির, খুব শান্ত দৃষ্টিতে রুষার দিকে চেয়ে আসে। কিছুক্ষণ আগে বাঁচার যে তীব্র আকাঙ্ক্ষা ছিল তা দুমড়ে মুচড়ে গেল। এ দৃশ্য দেখার চেয়ে মরে যাওয়াই সুখের ছিল। রুষাকে হারানোর চেয়ে ওর হাতে মৃত্যুই বেশি মধুর। শান রকির পাশে গিয়ে দাঁড়ায়, তারপর আদেশের দিকে হিংস্র দৃষ্টিতে তাকাল। রুষার দিকে চেয়ে বলল, পিউ, আজকে আমাকে খুব সেরা উপহার দিয়েছিস। গত বছর এই দিনটাই আমরা সব হারিয়েছি, আর আজ সব ফেরত পাবো। ওয়েল ডান মাই ডিয়ার সিস্টার। আদেশ শানকে চিনতে পেরেছে, ওকে আগে থেকেই চেনে। রুষা শানের বোন, সেটাও ক্লিয়ার। এতদিন রুষা ওকে এভাবে ধোকা দিয়ে গেছে ভেবে রাগে ক্ষোভে নিজেরই মরে যেতে ইচ্ছে করছে। শান একটা রিভলভার রুষার দিকে ছুড়ে মারে। রুষা সেটা ক্যাচ করে। শুটিং পিউ। রুষা আদেশের দিকে একবার তাকালো, ওর অনুভূতি শূন্য হয়ে আসে। তারপর রিভলভারের দিকে চেয়ে সব প্রস্তুতি নিল
শ্যুট করা। রিভলভার আদৃশের দিকে তাক করে আছে, হাত কাঁপছে। চোখ বন্ধ করে ঢোক গিলে বড় করে একটা শ্বাস নিল। অস্থির অস্থির লাগছে রুশান। চোখ খুলে আদৃশকে একবার দেখল। ট্রিগারে ওর আঙ্গুল আর একটু বাঁকা করলেই কয়েক সেকেন্ডের ব্যবধানে আদৃশের বুক ঝাঁঝরা করে দিতে পারে। তো বন্ধুরা, আপনারা কী ভাবেন? রুষা কি আদৃশকে মেরে ফেলবে, নাকি ওকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে? তো বন্ধুরা, আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।